সুপ্রভাত প্রিয় দর্শক, শুরু করছি ক্যালকাটা ডায়ালগসের আজকের প্রতিবেদন। খবরের অন্তরালের খবর নিয়ে আমি মনোজ দাস। শেখ হাসিনা এবং মমতা ব্যানার্জির মধ্যে অনেক মিল। হাসিনা 2009-এ ক্ষমতায় এসেছেন বাংলাদেশে নির্বাচনে জিতে। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসেছেন নির্বাচনে জিতে। মানুষের বিপুল সমর্থন নিয়ে এসেছেন দুজনেই এবং ক্রমশ সেই সমর্থন রূপান্তরিত হয়েছে এতগুলো বছর ধরে জনরোষে, আর সেই জনরোষের বহিঃপ্রকাশ ঘটেছে প্রচণ্ডভাবে। অথচ পরিণাম দেখুন, দুজনের ক্ষেত্রে দুরকম, এক হলো না। হাসিনাকে দেশ ছেড়ে প্রাণ হাতে করে পালিয়ে আসতে হয়েছে ভারতে, অথচ মমতা দিব্যি বসে আছেন ক্ষমতায় কলকাতায়, পশ্চিমবঙ্গে। তার বিরুদ্ধে জনরোষ একেবারে শান্ত না হলেও যে প্রচণ্ডতা ছিল কয়েকদিন আগে, সেই প্রচণ্ডতার বেশিটাই এখন আর অবশিষ্ট নেই। একই অপরাধে এমন বিপরীত বিচার কেন হলো? কেন একজন শাস্তি পেল আর একজন প্রায় বেকসুর খালাস পেয়ে রাজপাটে বসে থাকলেন? অথচ উল্টোটাই কিন্তু হওয়া বাঞ্ছনীয় ছিল। মানে মমতাকে পালাতে না হলেও শাস্তি পাওয়া উচিত ছিল মমতার, এবং শেখ হাসিনার ক্ষমতায় থাকা উচিত ছিল। কেন? কারণ মমতার তুলনায় শেখ হাসিনার শাসক হিসেবে প্রাপ্তি বা প্লাস পয়েন্টস অনেক বেশি। আবার মাইনাস পয়েন্টসের বিচারেও মমতার অপরাধ শেখ হাসিনার থেকে অনেক বেশি। একটু বিশদে বলি বিষয়টা। প্রথমে আলোচনা করি দুজনের প্লাস পয়েন্ট নিয়ে। শেখ হাসিনা ছিলেন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রধান। স্বাধীন দেশের সর্বোচ্চ ব্যক্তি হয়ে যে সুবিধা তার ছিল রাজ্য দেশ শাসনের, সেই সুবিধা অবশ্যই মমতা ব্যানার্জির নেই। এটা যেমন সত্যি, তেমনি ভারত যেহেতু একটি যুক্তরাষ্ট্র এবং গণতান্ত্রিক যুক্তরাষ্ট্র, এবং এই যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হিসেবে মমতা সুবিধাও কম পেয়েছেন বটে, তবে দায়িত্বের ঝক্কিও তার অনেক কম ছিল। এই ব্যাপারটি মাথায় রেখে দুজনের আলোচনায় প্রথমে নেওয়া যাক যেগুলোকে আমরা বলি তাদের প্রাপ্তি, সেই প্রাপ্তির দিকগুলো, এবং এই ব্যাপারে প্রথমে নিয়ে আসি শিল্প স্থাপনের বিষয়টি। পশ্চিমবঙ্গে বেটার হিউম্যান রিসোর্স এবং বেটার ইনফ্রাস্ট্রাকচারের যে সুবিধা মমতা ব্যানার্জি পেয়েছেন, সে সুবিধা শেখ হাসিনা বাংলাদেশে পাননি। শেখ হাসিনাকে শুরু করতে হয়েছে প্রায় শূন্য থেকে, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে তা করতে হয়নি। তিনি একটি তৈরি জমি পেয়েছেন, তৈরি মানব সম্পদ পেয়েছেন। পক্ষান্তরে শেখ হাসিনাকে কিন্তু এই জমি তৈরি করতে হয়েছে, মানব সম্পদ তৈরি করে নিতে হয়েছে। তা সত্ত্বেও বাংলাদেশকে শিল্প সমৃদ্ধ করেছেন শেখ হাসিনা, আর মমতার প্রাপ্তি এখানে শূন্যেরও নিচে। কেন শূন্যের নিচে বলছি? কারণ তার বিজয় রথের যাত্রা শুরু হয়েছিল টাটা মোটরসকে, টাটা কোম্পানিকে তাড়িয়ে। নতুন শিল্প তারপর থেকে এ রাজ্যে আসেইনি, অথচ টাটার কারখানা প্রায় তৈরি হয়ে গিয়েছিল। এই তৈরি হয়ে যাওয়া কারখানাটাকে এখান থেকে তাড়িয়ে তিনি বসেছেন ক্ষমতায়, এবং সেই তাড়াবার প্রক্রিয়া
সমানে চলেছে। এই সমানে চলার পেছনে অনেকগুলো কারণ আছে। কেন এ রাজ্যে শিল্প আসেনি? কারণ সেখানে হচ্ছে তার দল, তার দুর্নীতির প্রসঙ্গটা পরে আসবো। শিক্ষার ক্ষেত্রেও একই অবস্থা। বাংলাদেশে পশ্চিমবঙ্গ শুধু নয়, বর্তমানে ভারতের বিভিন্ন প্রদেশের ছেলেমেয়েরা ডাক্তারি পড়তে যাচ্ছে, ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছে। এই কথা কয়েক বছর আগে কেউ বোধহয় স্বপ্নেও ভাবতে পারত না। আজ কিন্তু যেটা আগে স্বপ্নেও ভাবা যেত না, সেটা আজকে হয়ে যাচ্ছে বাস্তবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এ বিষয়ে প্রাপ্তি কতটুকু আপনারা জানেন? এখানে যেটা চাইছে মানুষ, এখানকার ছাত্রছাত্রীরা এখানে পাচ্ছে না বলে সারা ভারতে ছড়িয়ে পড়ছে, ইউক্রেনে চলে যাচ্ছে, পশ্চিমবাংলার বাইরে এই বাংলাদেশেও চলে যাচ্ছে। পশ্চিমবাংলায় নতুন করে যেসব কলেজ গড়ে তোলবার কথা, সে কিন্তু হচ্ছে না। কর্মসংস্থানের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ ডাহা ফেল। শিল্প স্থাপন না হলে নতুন কর্মসংস্থান হবে কোত্থেকে? এমনকি সরকারি ব্যবস্থাপনায় কর্মসংস্থানের যে বিধি আছে, সেই সব প্রকল্প পর্যন্ত পশ্চিমবঙ্গে কার্যকর হতে পারেনি। কেন? কারণ সেটাও মমতা ব্যানার্জির সৌজন্যে। এমনই চরম ব্যর্থতা তার। আজকে 100 দিনের কাজ ধরুন, কিংবা যে কোনো সরকারি প্রকল্পের কাজ ধরুন, এ রাজ্যে প্রায় বন্ধ। কেন? কারণ আবার সেই দুর্নীতি ঘুরে ফিরে। এটা হচ্ছে গানের যেন সেই মূল ধোঁয়া যেন এইটাই। বিপরীতে বাংলাদেশ দেখুন, নতুন কর্মসংস্থান এত ব্যাপক হয়েছে সেখানে, যে দেশটা লো ইনকাম কান্ট্রি থেকে উঠে উন্নীত হয়েছে মিডল ইনকাম কান্ট্রিতে। হিউম্যান হ্যাপিনেস ইন্ডেক্স, সেটা দেখুন, বাংলাদেশের চমকপ্রদ উত্থানকে অভিনন্দন জানিয়েছে ইউনাইটেড নেশনস পর্যন্ত। এই উত্থানের ইতিহাস পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শূন্য। মমতা ব্যানার্জির রাজ্যে সেটা শূন্য। কর্মসংস্থান বলতে সরকারি চাকরি, স্কুল মাস্টারের চাকরি, সরকারি অফিসের চাকরি, সেটাও হয়েছে দুর্নীতির মারফত। ঘুষের বিনিময়ে সেসব চাকরির ভবিষ্যৎ এখন আদালতের হাতে। সামাজিক উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রেও শেখ হাসিনা অসাধারণ কাজ করেছেন। একথা তার অতি বড় সমালোচক পর্যন্ত স্বীকার করবেন। পক্ষান্তরে মমতা ব্যানার্জি নারীকে মোটামুটি আমাদের সংসারলোকে গ্রামে গঞ্জে সর্বত্র ভিক্ষাজীবী করে দিয়েছেন। ওইসব নানান ফন্দিতে ভিক্ষা দেওয়ার ব্যবস্থা করে, কোথাও লক্ষ্মীর ভান্ডার, কোথাও অমুক শ্রী, তো কোথাও তমুক শ্রী। এটা ভিক্ষা, বাহারি নামের ভিক্ষান্ন। পশ্চিমবঙ্গে মমতার প্লাস পয়েন্টের ভাণ্ড তাই খালি। শেখ হাসিনার পারফরম্যান্স কিন্তু এক্ষেত্রে চমকপ্রদ, তাই না? এবার আসি নেগেটিভ পয়েন্টসের ক্ষেত্রে। যতটা খবর পেয়েছি, হাসিনা আমলে বাংলাদেশ ডুবে গিয়েছিল নাকি চূড়ান্ত দুর্নীতিতে, এবং সেটা হয়তো মিথ্যাও নয়, তার অনেকটাই সত্যি। তবে অনেকটাই সত্যি এই জন্যই বললাম, যখন কোনো শাসকের বিরুদ্ধে কিছু বলতে হয়, তখন বিরোধীদের হাতে একটা বড় অস্ত্র থাকে, সেই অস্ত্রের নাম হচ্ছে দুর্নীতি। হয়তো তেমন কিছু থাকলেও থাকতে পারে, তবে নেই সেটা নয়। কারণ যা খবর পাচ্ছি, দুর্নীতি ছিল হাসিনার সময়ে এবং ভালো রকমেই ছিল। এই দুর্নীতি সরকারের সর্বোচ্চ স্তর থেকে শুরু হয়ে চলে এসেছে তৃণমূল স্তরে। হাসিনা সরকারের ভূমি রাজস্ব মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দেখলাম কয়েকদিন আগেই, যে কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি করে পৃথিবীর বিভিন্ন দেশে তিনি নাকি বাড়ি কিনে রেখে দিয়েছেন। এত বাড়িতে কে থাকবে জানি না, কেন যে করে এরা তাও জানে না। এমন অভিযোগ আরো অনেক মন্ত্রীর বিরুদ্ধে থাকলেও থাকতে পারে। কিন্তু মমতা ব্যানার্জির সরকার, এই সরকারের কিছু মন্ত্রী ও মমতার দলের ছোট বড় মাঝারি যেসব মন্ত্রী দুর্নীতির দায়ে জেলখানায় বন্ধ আছেন আজ, এবং দুর্নীতি করেও
যারা আপাতত জেলখানার বাইরে আছেন তাদের সংখ্যা কি শেখ হাসিনার রাজত্বের সংখ্যার চেয়ে কম? মানা যায় না। মনে রাখতে হবে, হাসিনা সরকারের বিরুদ্ধে দুর্নীতির অনেক অভিযোগ, যেটা বললাম রাজনৈতিক কারণও হতে পারে, কারণ তিনি এখন ক্ষমতাচ্যুত। কিন্তু মমতা এ রাজ্যে ক্ষমতায় থাকা সত্ত্বেও তার দলের নেতা মন্ত্রীরা দলে দলে জেলে ঢুকছেন। মমতার দলের আর এক সাংসদ তিনি আছেন শ্রীমতী দোলা সেন। তিনি অন রেকর্ড বলেছিলেন দুর্নীতির টাকার 25% নিজের কাছে রেখে বাকি 75% ওপরে পাঠাবে। ওপরে মানে এখানে তো একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। ওপর মানে কালীঘাট, অর্থাৎ 75% কালীঘাটে পাঠাতে, মানে মমতার বাড়িতে, মমতার কাছে। সেখানে তার সেনাপতি রয়েছেন, ভাইপো, তিনি গুছিয়ে রাখবেন। এমন খোলাখুলি দুর্নীতি, এই দুর্নীতি করার ছাড়পত্র আমি যতদূর দেখেছি এবং জেনেছি শেখ হাসিনার কোনো নেতা বা কোনো নেত্রী দিয়েছেন বলে শুনিনি। পশ্চিমবঙ্গের একটা বিরাট সংখ্যক মানুষ মনে করে ভারতের ইতিহাসের সবচেয়ে বড় দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। হাসিনা কি তার পূর্বসূরীদের চেয়েও তাদেরকে ছাড়িয়ে গিয়েছেন দুর্নীতির মাপকাঠিতে? জানি না, বাংলাদেশের মানুষ কি বলেন জানলে খুশি হব। শেখ হাসিনার একটা প্লাস পয়েন্ট, তার দল আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র ধর্মনিরপেক্ষ দল বলে মনে করে সেখানকার মানুষ, এবং আমাদের ভারতেরও একটা বিরাট সংখ্যক মানুষই সেটা মনে করে। আর মমতার দল পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবচেয়ে বড় ধর্মীয় তোষণকারী দল বলে পরিচিত। তৃণমূল কংগ্রেসকে তার দল, তার যে অতি বড় শত্রু, তারাও কোনোদিন বলবে না সেকুলার বলে তাকে গালাগালি দিতে পারবে না। আবার অতি বড় মিত্র তৃণমূলের, সেও বলবে না যে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস দল একটি সেকুলার দল, এটা বলতে পারবে না। মমতার রাজনীতি হলো সাম্প্রদায়িকতাকে ভিত্তি করে। শেখ হাসিনার পতনের সবচেয়ে বড় কারণ শুনতে পাই তার স্বৈরাচারী শাসন, দমন নীতি, গণতান্ত্রিক আন্দোলনের ওপর আক্রমণ। এর জন্যই মানুষ নাকি ক্ষেপে গিয়েছে। এ ব্যাপারে মমতা জিতবেন না হাসিনা জিতবেন, সেটা প্রবল তর্কের বিষয় হতে পারে। পশ্চিমবঙ্গে তবে শুধু একটা কথাই বলবো, যে কে হারবে কে জিতবে সেটা জানি না, কিন্তু পশ্চিমবঙ্গে পঞ্চায়েত স্তর থেকে সাংসদ নির্বাচন মানেই খুনোখুনি, মারামারি, লাশের পাহাড়। এখানে 7 কোটি ভোটারের ভোট করতে হয় অন্তত 7 পর্বে, কারণ এত মিলিটারি, আধা সামরিক বাহিনী এরা নেই, সেই জন্য এতগুলো পর্ব লাগে। সুরক্ষা কর্মীর অভাব ভারতের কোনো রাজ্যে কিন্তু এমন ছবি নেই, আছে কেবল মমতার রাজ্য পশ্চিমবঙ্গে। শেখ হাসিনার আমলে বাংলাদেশের ভোটে এমন ছবি ছিল বলে অন্তত শুনিনি কখনো। ওখানে বিরোধী দল বিএনপি, জামাত ভোটে দাঁড়ায়নি, তাই ভোটদানের হার কমে গেছে। কিন্তু মমতার রাজত্বে এখানে 86, 87, 88, 90% ভোট পড়ে। বহু পোলিং বুথে 100%, 1000 ভোটের মধ্যে 990টা ভোট পেয়ে যান মমতার দল। এ রাজ্যে মরে যাওয়া ব্যক্তিরা তারাও ভূত হয়ে ভোট দিতে আসে, একটা দুটো নয়, শয়ে শয়ে, হাজারে হাজারে। এরকম ভোট কি বাংলাদেশে হয়েছে? বাংলাদেশের মানুষ দয়া করে একটু বলবেন। ভোটের পর হাজার হাজার বাড়ি পড়ে মহিলাদের শ্লীলতাহানি হয়, আকছার হয় রিভেঞ্জ মার্ডার, রিভেঞ্জ রেপ। বাংলাদেশে হাসিনার আমলে এমন হয়েছে শুনিনি।
বাংলাদেশের প্রিয় দর্শক, এই ব্যাপারটাও একটু জানাবেন প্লিজ। আমি মনে করি প্লাস পয়েন্টসে শেখ হাসিনা মমতাকে, অর্থাৎ যেটা হচ্ছে তার প্রাপ্তি, তিনি দেশের জন্য যেটা করেছেন সেই বিচারে মমতাকে বসিয়ে বসিয়ে 10 গোল দিতে পারবেন শেখ হাসিনা। আর মাইনাস পয়েন্টসের বেলায় মমতা 10 নয় 20 গোল দেবেন শেখ হাসিনার বিরুদ্ধে। দুয়ে মিলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো সত্যিকারের বিচার হলে শেখ হাসিনার হয়তো 20 বছরের জেল হতো, কিন্তু মমতা ব্যানার্জির টু বি হ্যাং টিল ডেথ, সঙ্গে 50 বছরের কারাদণ্ড। এটাই হওয়া উচিত ছিল ন্যায় বিচারের স্বার্থে, কিন্তু হয়ে গেল অন্য। হাসিনা ফেসে গেলেন যে জনরোষের শিকার হয়ে, সেটা কিন্তু আদপে এমন কিছু বিষাক্ত ছিল না, একটা নির্বিষ ব্যাপার ছিল। এমন দাবি নিয়ে আন্দোলন ভারতে একবার নয় বহুবার হয়েছে, কিন্তু সরকারের গায়ে আঁচড় পর্যন্ত লাগেনি। কয়েকশো মানুষ মারা গেছে কোটা বিরোধী আন্দোলন আমাদের ভারতেও, যারা আন্দোলন করতে গিয়েছে কোটা তুলে দেওয়ার জন্য, শয়ে শয়ে মানুষ তারা সুইসাইড করেছে, পুলিশের গুলিতে নয়, সুইসাইড করেছে। কিন্তু সরকার তাতেও কিন্তু মেনে নেয়নি দাবি। বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন 2018 সালে হয়েছিল। সে সময় হাসিনা ক্ষমতায়, বন্ধ হয়ে গিয়েছিল কোটা। সমস্যাটা তৈরি করলো কে? হাসিনা নন, শেখ হাসিনার সরকার সমস্যা তৈরি করেনি, করলো হাইকোর্ট। তারা কোটা ব্যবস্থা আগের জায়গায় নিয়ে যাওয়ার আদেশ দিল। সেই আদেশ মোতাবেক সরকার যে কোটা ব্যবস্থা বহাল রাখার নির্দেশ জারি করলো তাও নয়, কিন্তু ছাত্ররা আন্দোলন শুরু করলো। সেটা করার অধিকার তাদের আছে। ছাত্রদের সঙ্গে কথা বলে সরকার খুব সহজেই মিটিয়ে নিতে পারত সেই আন্দোলন, কিন্তু সেটা করলো না। ভুলটা প্রথম করলো এখানে। এরপর আন্দোলনের ঝাঁঝ বাড়লে তখনও গুরুত্ব দিয়ে দেখলো না বিষয়টা। মাঝখানে ছাত্ররা কয়েকদিন বিরতি দিয়েছিল আন্দোলনের, সেটা একটা সময় পাওয়া গিয়েছিল, তখনও সরকার নিশ্চুপ। নতুন করে আবার আন্দোলন শুরু হতে শেখ হাসিনার সরকার একের পর এক ভুল করতে থাকলো। আন্দোলন ভাঙতে পুলিশ লাগিয়ে দিল, দলের ছাত্র সংগঠনকে এগিয়ে দিল। তারপর সব থেকে বড় ব্লান্ডারটা হয়ে গেল সাংবাদিক সম্মেলনে। চীন থেকে ফিরে সাংবাদিক সম্মেলন যেটা করেছিলেন শেখ হাসিনা, সেখানটায় তিনি রাজাকার শব্দের উল্লেখ করলেন। তিনি কিন্তু ছাত্রদের রাজাকার বলেননি, তিনি শুধু বলেছিলেন যে কোটার সুবিধা মুক্তিযোদ্ধা নাতি নাতনিরা পাবে না, তো কি রাজাকারের নাতি নাতনিরা পাবে? কিন্তু এইটুকুই, যা রাজাকার শব্দটার উল্লেখটাই যা বেপাস কথা। ব্যাস, পরিস্থিতি বিগড়ে গেল। বিগড়ে যাওয়া পরিস্থিতির সুযোগ নিতে ছাত্রদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ল এবার জামাত বিএনপি। লুট হতে থাকলো পুলিশ থানা। দেশের 639টি পুলিশ থানার মধ্যে অন্তত 450টা থানা লুট হলো, আক্রান্ত হলো। এটা জানিয়েছে আর কেউ নয়, বাংলাদেশ যে পুলিশ অ্যাসোসিয়েশন, তারা এটা জানিয়েছে। সেসব থানার যে বিপুল অস্ত্র ভান্ডার, সেগুলো লুট হয়ে গেল। 450 থানার। কয়েকদিন আগে এই বিষয়ে একটি প্রতিবেদন করে বলেছিলাম কত অস্ত্র লুট হয়েছিল। সেই অস্ত্র নিয়ে রাজপথে নেমেছে সরকার বিরোধী শক্তি। এই অবস্থায় হাসিনা বাঁচতে পারতেন সেনাবাহিনী নামিয়ে, সে চেষ্টাও তিনি করেছিলেন, কিন্তু সেনা ব্যারাকের বাইরে আসতে অস্বীকার করেছিল। অতঃপর যা হওয়ার তাই হয়েছে।
কথায় আছে, পচা শামুকে পা কেটে যাওয়ার পর ধনুষ্টঙ্কার রোগেও মৃত্যু হয়। সামান্য পচা শামুক। ঠিক তাই হলো শেখ হাসিনার ক্ষেত্রে। তুলনায় মমতার বিরুদ্ধে দেখুন, মমতার বিরুদ্ধে যে জনরোষ আছড়ে পড়েছে তার কারণ কিন্তু অনেক গুণ বেশি ভয়ঙ্কর। এর আগে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় মেয়েদের ধর্ষণ করে হত্যার বহু ঘটনা ঘটেছে। কোথাও সুবিচার পায়নি ভিকটিম। বেশিরভাগ জায়গায় মমতাকে দেখা গেছে অভিযুক্তকে বাঁচাতে, অভিযুক্তদের বাঁচাতে সক্রিয় অংশ নিতে। কলকাতার আরজিকর হাসপাতালের চিকিৎসক মেয়েটির ধর্ষণ ও হত্যা মামলাতেও মমতা যখন নিজে ব্যক্তিগতভাবে নেমে এসেছেন পুলিশকে দিয়ে অপরাধ চাপা দিতে, তখন মানুষ প্রতিবাদে ফেটে পড়েছে। সারা রাজ্য জুড়ে প্রতিবাদ। মনে রাখবেন, যে সীতা হরণ করেছিল বলে রাবণের ধ্বংস হয়ে গিয়েছিল, আবার দ্রৌপদীর বস্ত্র হরণের জন্যও তার জন্যে বেঁধেছিল কুরুক্ষেত্রের যুদ্ধ। মেয়েদের ওপর অপমান, মেয়েদের ওপর আক্রমণ, এটাই কিন্তু মানুষ আরো ভয়ঙ্করভাবে প্রতিবাদে ফেটে পড়ে। তাই হয়েছিল কলকাতাতেও। কলকাতাতে শুধু নয়, সারা পশ্চিম বাংলায় দিনের পর দিন, রাতের পর রাত রাজ্য জুড়ে মানুষ প্রতিবাদ করেছে, হাজারে হাজারে, লাখে লাখে। শুধু বাংলা নয়, পশ্চিম বাংলা নয়, পশ্চিম বাংলার বাইরেও সারা রাজ্য, সারা দেশ জুড়ে, এমনকি ভারতের বাইরেও বহু জায়গাতেও এই ঘটনা নিয়ে মানুষ বিক্ষোভে ফেটে পড়েছে। কিন্তু কি কৌশলী রাজনীতিবিদ দেখুন মমতা ব্যানার্জি, যিনি অহরহ আজে বাজে আবল তাবল কথা বলেন, তিনি কিন্তু এই প্রসঙ্গে একটুও বাজে কথার পরের দিকে বললেন না। আন্দোলন ভাঙতে পুলিশ লাগালেন না, গায়ের জোর দেখালেন না, নিজে চলে গেলেন আন্দোলনকারীদের মঞ্চে, আলোচনায় বসলেন, ডাক দিলেন তাদের। প্রথমে ডাক্তাররা যায়নি, আস্তে আস্তে তারা গেল, এবং তারা যাওয়ার পরে একটু একটু করে আলোচনার নামে তিনি টাইম ঠিক করতে লাগলেন এবং তিনি ডিলে করতে লাগলেন, এবং সেই সাথে সাথে করলেন কি, এদের মনোবলটা আস্তে আস্তে ভাঙতে লাগলেন। দেশের লোকও ভাবছে এই তো আলোচনায় বসেছে সব, এবার তাহলে ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু হলো কি, শেষ পর্যন্ত দেখা গেল যে আদতে এখন ডাক্তাররা বলছেন আমাদের কিছুই আমরা পাইনি, 90% দাবি আমাদের মেটেনি। যখন তখন আন্দোলন মাঝপথে তুলে দিলে কেন, আর কেনই বা বারবার সেখানে আলোচনার জন্য যাচ্ছিলে? এখন নতুন করে আন্দোলন, এই যে ডাক্তারদের একটু একটু করে সুতো ছাড়তে ছাড়তে তিনি ভেঙে দিলেন আন্দোলনটাকে। এখন নতুন করে আন্দোলন করতে চাইলে আগের মতো মানুষ যে আসবে না সেটা নিশ্চিত। সুতরাং বলাই যায় মেরুদণ্ড ভেঙে গেছে আন্দোলনের। মমতা তার সিংহাসনে বিরাজমান। রাজনীতিতে কৌশল খুব বড় জিনিস। এই কৌশলের জেরে অনেক ভালো কাজ করেও হাসিনা, কৌশল না থাকায় অনেক ভালো কাজ করেও হাসিনা গদি থেকে বিতাড়িত, আবার এই কৌশল করে বহু গুণ বেশি পাপ করেও মমতা গদিতে বিরাজিত। এটাই রাজনীতি। তবে শেষ কথা বলে রাজনীতিতে কিছু হয় না, এটাও মনে রাখতে হবে। আজকের আলোচনার সমাপ্তি এখানেই টানছি। তবে শেষ করার আগে একটি কথা, গত 4 সেপ্টেম্বর থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নামে একটি সমীক্ষা এই চ্যানেল শুরু করেছে। এ পর্যন্ত প্রায় 20,000 মানুষ আমাদের এই ডাকে সাড়া দিয়েছেন সমীক্ষায়। নভেম্বর মাস পর্যন্ত চলবে এই সমীক্ষা। 1 জানুয়ারি 2025-এ সমীক্ষার ফল ঘোষিত হবে। আপনি যদি এখনো আপনার তালিকা না পাঠিয়ে থাকেন তবে এখনই পাঠিয়ে দিন। সহজ নিয়ম, নিজের পছন্দের ক্রম অনুসারে 5 জন শ্রেষ্ঠ বাঙালির নাম লিখুন আমাদের কমেন্ট সেকশনে এবং পাঠিয়ে দিন। মনে রাখবেন 5টি নামই পাঠাতে হবে, 1টা 2টো 3টে বা 4টে নয়। এছাড়া আমাদের ইমেল আইডি calcutta dialogues manoj@gmail.com,
এই ঠিকানাতেও আপনারা পাঠিয়ে দিতে পারেন আপনাদের পছন্দের তালিকা। এই প্রসঙ্গে আর একটি কথা, বেল আইকন টিপে আমাদের এই ক্যালকাটা ডায়ালগস চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। এই থাকলো অনুরোধ। ধন্যবাদ। হ্যাভ এ গুড ডে।